ডিভোর্সের সময় মা চেয়েছিলেন আমাকে নিয়ে আলাদা হয়ে যেতে। আমি তেদ্রামো করে বলেছিলাম মার সঙ্গে থাকবো না, মা খুব মারবে। ব্যাস, অফিসিয়ালি আমার দায়িত্ব এসে বর্তালো বাবার ঘাড়ে। বাপ মায়ের ছাড়াছাড়ি হয়ে গেলে বাচ্চাদের জীবন কেমন হয় আসলে? তারা কি খুব দুঃখে থাকে? কি জানি। মা বাবার ডিভোর্স হবার পরেও আমি খুব একটা দুঃখ পাইনি। ওরা একসঙ্গে থাকলেও খুব আনন্দ হতো না, শহুরে যান্ত্রিক জীবনই হতো। নেই বলেই জীবনটা বেশ অন্যরকম হয়েছে। তাই হয়তো আমার গল্পটা ৮-১০টা সাধারণ পরিবারের মতো নয়। আমার বাবা খুব অদ্ভুত ধরনের মানুষ। তার অদ্ভুতত্বের কারণে মার সঙ্গে সংসারটা হয়নি তার। আমার বয়স যখন ৫, মা তখন ক্ষান্ত দিলেন সংসারে। বাবার মতো পাগলের সঙ্গে তিনি থাকতে পারবেন না। আমি তখন কোথায় যাব, সালিশ বসলো। সালিশে আমি কি করেছি সে তো বললামই। বাবা আমার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু যখন দেখলেন মেয়ে কেঁদে কেটে বাপের সঙ্গে থাকতে চাইছে, তখন রাজি হলেন। আমিও হাতে চাঁদ পেয়ে গেলাম যেন। বাসায় মা নেই, কোনো শাসন বারণের বালাই নেই। আমার রাজ্যে আমিই রাজা, ধুরি, রাজকন্যা। এমনিতেও মা চাকরি করতেন, আমাকে দেখবার জন্য কাজের লোক মজুদ ছিল। তাই মা চলে গেল, আমার বিশেষ সমস্যা হলো না। আমার দিনকাল ভালোই চলছিল। আমার বাপের খুব ঘোরাঘুরির শখ। দীপু নাম্বার 2-তে দীপুর বাপ যেমন এক জায়গায় বেশি দিন থিত হতে পারতেন না, অনেকটা সে অবস্থা তার। যদিও তার চাকরিটা এত সহজ বশ ছিল না, এত ঘন ঘন বদলি হওয়ার সুযোগ নেই। তাই বাবার ছিল অন্য বুদ্ধি। মাস ৬ গেলেই তিনি হুট করে ৭-৮ দিনের জন্য উদা হয়ে যেতেন। প্রথম দিকে আমি খুব ভয় পেতাম, ভাবতাম মানুষটা কই গেল, কি হলো। একবার তো ভয়ে মার কাছে চলেও গিয়েছিলাম। সেবার বাবা ফিরে আসার পর মার সঙ্গে সে কি ঝগড়া। পরে অবশ্য বুঝে নিয়েছিলাম বাবার ভেতরে বৈরাগ্য প্রবল। সংসার ধর্ম তার জন্য নয়, মেয়ে নামে এক দায়িত্ব হয়ে আমি তার ঘাড়ে চেপে বসেছি। তাই বাধ্য হয়ে টিকে আছেন সংসারে, নয়তো কবেই সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যেতেন। আমি অবশ্য বাবাকে খুব একটা জ্বালাতন করতাম না। বোঝ হবার পরপরই নিজের ব্যবস্থা করে ফেলেছিলাম। ক্লাস 6 থেকে বোর্ডিং স্কুলে ভর্তি হয়ে যাই। শীত আর গ্রীষ্ম, ঈদ আর পুজোর ছুটি ছাড়া আমার বাড়ি আসবার বিশেষ দরকারও ছিল না। তখন বেশ ভালোই মজা হতো। বহুদিন পর আমরা বাপ বেটিতে মিলে বেশ হইচই করতাম। একটা উৎসব উৎসব ভাব এসে যেত বাড়িতে। বাগানে চড়ুই ভাতি করতাম। মাঝে মধ্যে বাবাই বলতেন, যা তোর মাতৃদেবীকে দর্শন করে আয়, দেখি আয় আমরা কত আনন্দে আছি। আমি তেমন একটা আগ্রহ দেখাতাম না। মাতৃহীন এই সংসারে আমরা আনন্দে থাকলেও মা খুব একটা আনন্দে নেই। তাছাড়া মায়ের নিজের সংসার আছে, নিজের ছেলে মেয়ে আছে। নানুর কাছে শুনেছি তাদের নিয়ে বেশ ভালোই ঝক্কি ঝামেলা পোহাতে হয় মাকে। এর মধ্যে বাড়তি যন্ত্রণা হয়ে যেতে আমার ইচ্ছে করতো না। অবশ্য আরেকটা কারণ আছে, এটা বেশ গোপন। আসলে ছাড়াছাড়ির পর মা যে আরেকটা মানুষকে বিয়ে করে ফেলবে, এটা আমার বিশ্বাসই হতে চায়নি। বাবা ছাড়া অন্য কারোর সঙ্গে মা আমার সহ্য হয়নি। কই, বাবা তো বিয়ে করেনি, মাকে নিয়ে তার কোনো অভিযোগও নেই। কিন্তু মায়ের অভিযোগের অন্ত নেই। তোর বাপ তো এই সেই। বাবা তো মায়ের নাম না নিয়েও দিব্যি সুখী দিনাতিপাত করছে। তাহলে যাই হোক, এগুলো ছোটবেলার কথা। মা তো বিয়ে করতেই পারেন, তার নিজস্ব ব্যাপার। তাছাড়া আমিও তো তার সঙ্গে থাকতে আগ্রহ দেখাইনি। কোনো সঙ্গী সাথী নেই, পিছুটান নেই, আঁকড়ে ধরে বাঁচবার মতো অবলম্বন নেই। নিজের নিঃসঙ্গতা কাটাতে মা যদি বিয়ে করেই থাকেন, আমার বলার কি আছে? আসলে কিছুই নেই। বাবা ততদিনে চাকরি পাল্টে স্বাধীন ব্যবসায় নেমে এসেছে। প্রথমে কাপড়ের ব্যবসা ছিল, তারপর চালের আড়ত দিয়েছিলেন, সবই লস। শেষ পর্যন্ত বেশ মোটা অঙ্কের লস খাবার পর পৈতৃক সম্পত্তি যা ছিল বেচে বুঝে একটা ট্রাভেল এজেন্সি খুলে বসেছেন।
শুরুর দিকে বেশ টানাটানি ছিল, বাবাও হাল ছেড়ে দিতেন, কিন্তু বাবার এক বিশ্বস্ত বন্ধু ছিলেন ব্যবসার সহযোগী মামুন আঙ্কেল। তার অক্লান্ত চেষ্টায় এজেন্সি দাঁড়িয়ে গেছে। বলতে গেলে বাবা জীবনে যা চেয়েছিলেন তার পুরোটা না পেল, তার পাওয়ার ঝুলিতে খুব বেশি অপূর্ণতাও নেই, ধরাবাঁধা চাকরির হ্যাপা নেই, পরিশ্রমহীন জীবন। বড় স্বাচ্ছন্দ্যে যাচ্ছিল তার দিন। আমিও কলেজ পাশ করে কারমাইকেলে ভর্তি হয়ে গেলাম বাংলা নিয়ে। ছোট থেকে গল্প উপন্যাস পড়ার ঝোঁক ছিল, সুযোগ পেয়ে লুফে নিলাম। এখন অবশ্য মেসেই থাকি। বাবা থাকেন তার ট্রাভেল এজেন্সির সঙ্গে, আজ পাহাড়ে তো কাল সমুদ্রে। আমাদের জেল রোডের বাড়িটা ফাঁকাই পড়ে থাকে সবসময়। মাঝে মধ্যে যাই, ফাঁকা বাসায় 2 দিন কাটিয়ে আবার ফিরে আসি। ম্যাস জীবনের এই ছোট রুমটাই আসলে খুব ভালো লাগে আমার। পুরো পৃথিবীটা যেন ছোট হয়ে এঁটে গিয়েছে 8 বাই 9 ফুটের এই পুরনো ঘরটায়। ঈদের ছুটিতে বাড়ি এসেছে। 2 দিন পর হাওয়াই শার্ট গায়ে বাবা এসে পৌঁছলেন সেন্ট মার্টিন থেকে। আমাকে দেখে গাল ভরে হাসলেন। তুইও এসে পড়েছিস? বাহ, ভালো হলো তো। পাঠক অবাক হতে পারেন। বাবা কি জানতেন না আমার খোঁজ? আমাদের কি যোগাযোগ হয় না? আসলেই হয় না। বাবা মোবাইল ফোন তেমন একটা ব্যবহার করেন না, করলেও আমার সঙ্গে তার কথাবার্তা খুবই কম হয়। এক্ষেত্রে বাবার দোষ নেই, আমার নিজেরই মোবাইল কোথায় থাকে হুঁশ পাই না। আসলে বাপের ঔদাসীন্য আর বৈরাগ্য আমার ভেতরে ঢুকে গিয়েছে ভালো করে। আমিও খুব আনন্দ নিয়ে বললাম, হ্যাঁ, ছুটিতে এসে পড়লাম। বলো তো দুপুরে কি খাবে? ঝাল ঝাল করে মাংস কষিয়ে নেই, আর একটু পোলাও। দুপুর রাত দুটোই জম্পেশ চলবে। বাবা খানিকটা অবাক হলেন। তুই রান্না বান্নাও শিখেছিস নাকি? শিখলি কোথায়? তোর মা। বাবা, আমি সেই কবে থেকে রান্না জানি। গতবার তোমাকে কাচ্চি করে খাওয়ালাম, মনে নেই? বাবা দিব্যি ভুলে গেছেন। মাথা চুলকাতে চুলকাতে বললেন, কি জানি রে, প্রতিদিন এত এত স্মৃতি জড়ো হয়, সবগুলো মনে থাকে না। হ্যাঁ, সব স্মৃতির সঙ্গে মেয়েকেও ভুলে যাও। ইউটিউব ঘেটে কত কত রান্না শিখেছি আমি, তোমাকেও প্রায় করে খাওয়াই। অভিমান হলো আমার। বাবা আহ্লাদ করলেন, রাগ করিস না, জানিসই তো ভুলে টুলে যাই। আচ্ছা, চট করে রেঁধে ফেল দেখি কি রাঁধতে জানিস। তো রান্নার আরেকটা পরীক্ষা হোক। আমি সানন্দে রাঁধতে বসে গেলাম। সন্ধ্যায় মা ফোন করলো আমায়, প্রায় মাসখানেক পর। শেষবার যখন কথা হয়েছিল তখন মা বেশ চিন্তিত ছিলেন। তার বড় মেয়েকে নিয়ে নাকি খুব দুশ্চিন্তায় আছেন। কল দেখে আমার মনে পড়লো সে কথা। আমি জিজ্ঞেস করতে যাব, তার আগেই মা নিজেই বললেন, মোহনার বিয়ে ঠিক করেছি মৌসি। কালকে ঘরোয়া আয়োজনে কাবিন হবে। তুমি আসতে পারবে না মা? আমার 8 বছরের ছোট মোহনার বিয়ের কথা শুনে আমি যার পরনায় অবাক হলাম। মোহনার বয়স কত এখন? 18 হয়েছে কি? আচ্ছা, আমার বয়স কত? অপ্রতিভ গলায় বললাম। এত তাড়াতাড়ি? ওর কি বয়স হয়েছে এ অল্প বয়সে? এ মাসে 18 হয়েছে, না হলেও কিছু করার ছিল না। এরকম মেয়েকে বেশি দিন ঘরে রেখে কেলেঙ্কারি। কথা শেষ না করে বললেন, সে কথা বাদ দাও, তুমি চলে এসো তো মা, অনেকদিন তোমাকে দেখি না। আচ্ছা দেখছি, সময় হলে এসে যাব। দেখছি নয়, আসতেই হবে। এতদিন ধরে মা ডাকে তোমাকে, তুমি আসো না। এখনো ডাকছি, আসবে না? মাকে দেখতে তোমার একটু ইচ্ছে করে না? আমি কিছু বললাম না। মাকে দেখতে আমার ইচ্ছে করে না সত্যি, একসময় হয়তো করতো। ছুটিতে বাবার সাথে বসে খিচুড়ি রেঁধে খেতে খেতে ভাবতাম, মা থাকলে আরো ভালো হতো, খুব মজা করতাম। এখন আর সেসব মনে হয় না। মা যেন এক অন্য গ্রহের মানুষ, খুব অচানা কেউ। রাতে খেতে বসে মোহনার বিয়ের কথা বলতেই বাবা জানালেন, মা তাকেও ফোন করেছিলেন। তার আশঙ্কা বাবা নিষেধে আমি তার ওখানে যাই না, তাই অনুরোধ করেছেন আমাকে যেন যেতে দেয়া। খেতে খেতেই বাবা জিজ্ঞেস করলেন, তুই বোধ হয় ওখানে একদমই যাস না, না?
তোর মার কথা শুনে মনে হলো আর কি। সময় কোথায় বলো, বাড়ি আসবারই তো ফুরসত মেলে না, তাতে আবার এখান থেকে এটুকু, ডিসির মোড় পার হলেই তো বাসা, সময় করে যাবি। একই শহরে থাকিস, তবুও যদি। আমি উত্তর না দিয়ে চুপচাপ খেতে লাগলাম। মা বিষয়ে এ বাড়িতে আলাপ আলোচনা খুবই কম, মাঝে মধ্যে দু একটা কথাতেই সব সীমাবদ্ধ। বাবা আবার বললেন, আজ ওর কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছিল। সব সময় তো রেগে রেগে কথা বলে, আজ মনে হলো অনুরোধ করছে। কেমন করুণ করে বলল, মৈশীকে পাঠিয়ে দিও তো, ওকে কতদিন দেখি না। মার কণ্ঠের পরিবর্তন আমিও লক্ষ্য করেছি। আমার সঙ্গে রাগ না করলো, কণ্ঠে বেশ তেজ তেজ একটা ভাব থাকে সবসময়। সেসব কেমন যেন মিয়ে গেছে। মোহনাকে নিয়ে খুব দুশ্চিন্তা নাকি তার? গোদলের হলদে আলোয় পাখিরা যখন নিরে ফিরে, তখন আমি হেলে দুলে বাসা থেকে বেরোলাম। বেরোতামই না। বাবা হঠাৎ বলল, এত করে বলল তোর মা, যা না হয়। বাবা আমার কোনো বিষয়ে কথা বলেন না, আজ বলায় না করা গেল না। জামাটা পাল্টে টোট ব্যাগ ঘাড়ে নিয়ে রিক্সা নিলাম ডিসির মোড়ে আমার মায়ের বাসার উদ্দেশ্যে। ডিসির বাসভবনের উল্টো পাশে যে গলিটা ঢুকেছে, ব্রিজ পেরিয়ে আর্কিডিয়া স্কুল, ওই স্কুলটার অপোজিটে 9তলা ভবনটায় মা থাকে। আমার মা, আমার বাবার প্রাক্তন স্ত্রী। সন্ধ্যা নেমে গেছে, মাগরিবের নামাজের সময় বোধহয় শেষ। আমি এমন সময় এসে উপস্থিত হলাম। এর আগে একবার এসেছিলাম এখানে, তাও বছর 3 তো হবেই, কিন্তু কিছুই তেমন পাল্টায়নি। লিফট বিজি ছিল, তাছাড়া মার ফ্ল্যাট দোতলাতে, লিফটের অপেক্ষা করা উচিত নয়। সিঁড়ি ভেঙে এসে মার ফ্ল্যাটের কলবেল চাপলাম। এতদিন পর মার সঙ্গে সাক্ষাৎ। আমার বুকের ভেতরটাই কি একটু ধুকপুকানি বেশি হচ্ছে, নাকি সব স্বাভাবিক? সিঁড়ি ভাঙার কারণে এমন লাগছে। দরজা খুলে দিল মার ছোট ছেলে তন্ময়। ছেলেটা বড় হয়ে গেছে, উচ্চতায় বোধহয় আমাকেও ছাড়িয়ে গেছে। আমি কিছু বলবো, সুযোগটা অবধি দিল না, ফের দরজা লাগিয়ে চলে গেল ওর ঘরে। কে এসেছে রে? বলতে বলতে মা ড্রয়িং স্পেসে এসে দাঁড়াতেই মুখোমুখি হলাম। এক মুহূর্তের জন্য থমকালাম দুজন। মৈশী এসেছ? আমি তো ভেবেছিলাম আসবেই না, আর একটু আগে এলে কি ক্ষতি হতো। মোহনার বিদায় দিয়ে এলাম নামাজের আগে। আমি চারপাশে চোখ বুলালাম। এ বাড়িতে বিয়ে হলো? কই, সবকিছু তো সাধারণ, একটা বাড়তি সাজানো নেই কিছু। মিথ্যে করে বললাম, বিকেলে আসতাম, ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভেঙে দেখি দেরি হয়ে গেল, আজ আর আসতাম না। বাবা জোর করলেন বলে। এসেছ, খুব ভালো হয়েছে, বসো তো। মা আমার হাত ধরে সোফায় বসালেন। সত্যি বলতে খুব ইতস্তত লাগছে। মার মুখে তুমি সম্বোধনটা কেমন অদ্ভুত শোনায়। ছোটবেলা থেকেই তো তুই বলতেন, হঠাৎ তুমিতে উঠে এলেন। আমাদের মনের দূরত্বটা কি এখন চোখেও দৃশ্যমান? কেমন আছো মা? মার গলার স্বরে এত আন্তরিকতা। এই আন্তরিকতাই আমাকে মনে করিয়ে দিচ্ছে সামনে বসা মহিলাটি আমার মা নন, মোহনা তন্ময়ের মা। আমি মাথা নাড়লাম, ভালো আছি। তুমি? আমার আর ভালো থাকা, একজনকে বিদায় দিয়েছি, আরেকজনের যে কি গতি হবে দুশ্চিন্তায়। শুকিয়ে গেছে অনেক। অসুস্থ নাকি? অসুস্থ না, এদের দুই ভাই বোনের যন্ত্রণায় এই অবস্থা। একটা কথা যদি শুনতো আমার। মা দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলে মেয়ে নিয়ে তার বড় ঝামেলা চলছে, ছোট খালা বলেছিলেন আমায়। মোহনা যে সবে এসএসসি দিল, পরীক্ষার মাত্র 1 মাস আগে এক ছেলের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল। মা হাতে নাতে ধরে আটকেছে। পরীক্ষা পেরোতেই তার ব্যবস্থা করলো মা। তন্ময়ের সমস্যাটা ঠিক জানি না। খালা বলছিলেন ও ড্রাগস নেয়, মাত্র 8-এ পড়ে ছেলে, এই বয়সে ড্রাগস। আমি চারপাশে তাকিয়ে বললাম, আর কেউ আসেনি? কে আসবে? তোমাকে তো বলেছিলাম, একদম ঘরোয়া আয়োজন, তুমি একমাত্র গেস্ট। অবাক না হয়ে পারলাম না। মা বলেছিল বটে, কিন্তু বিশ্বাস করিনি।
বাঙালির ঘরোয়া আয়োজন মানে যে কি খুব জানি আমি। কম করে হলেও 15-20 জন থাকে এই ঘরোয়া আয়োজনে। এজন্যই তো আসবার ইচ্ছে ছিল না। মোহনার দাদার বাড়ির কেউ থাকবে ভেবেছিলাম। থাকলেই তো শুনতে হতো কত কিছু, কতগুলো অনাবশ্যক কৌতূহল জড়ানো প্রশ্নমালার জবাব দিতে দিতে ক্লান্ত বোধ হতো। তাছাড়া আমি এমন কেউ নই যে ঘরোয়া পরিবেশে আমন্ত্রণ পাব। তন্ময়, মোহনা কিংবা ওদের বাবা মশিউর আঙ্কেল সবাই আমার দূরের মানুষ। মার সঙ্গে একমাত্র সম্পর্ক। বিয়ে উপলক্ষে করা পায়েস মা এনে খেতে দিলেন আমাকে। আমার ছোটবেলায় পায়েস খুব পছন্দের ছিল, ইদানিং অবশ্য খাই না তেমন। আমার দাদার বংশে ডায়াবেটিস ছিল, আমারও হয়ে যায় কিনা তাই ভয়ে ছেড়ে দিয়েছে। পায়েসের বাটি দেখিয়ে আমার না করতে ইচ্ছে করছিল। মার মুখের দিকে তাকিয়ে বলা হলো না সে কথা। আমাকে খেতে দেখে তিনি পুরনো স্মৃতিচারণ করলেন। ছোট থাকতে পায়েস বানানোর জন্য কত বায়না করতে তুমি, মনে আছে? আমি অফিস থেকে ফিরে সময় পেতাম না ভাত রাঁধবার। তুমি জেদ করে ভাত খাও বলতে, মার দিলে পরে কাঁদতে কাঁদতে খেতে বসতে। শুক্রবারের দিনগুলো পায়েস না খেলে তোমার চলতোই না। আমি তার স্মৃতিচারণে যোগ দিলাম না। পুরনো কথা আমার শুনতে ভালো লাগে না। ওসব কথা আমি ভুলে যেতে চাই। আমি বেঁচে থাকি বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে, কিন্তু অতীত কি তাই পিছু ছাড়ে? মা আমার মুখোমুখি বসেছে, অনেকক্ষণ চেয়ে আছেন আমার মুখের দিকে। কোনো কথা নয়, কোনো শব্দ নয়, কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অস্বস্তি হচ্ছিল, এভাবে নিঃশব্দে বসে থাকা যায়? উসখুস করতেই বললেন, তুমি একদম তোমার বাবার মতো হয়েছ। হুবু সেই চোখ, খাড়া নাক, থুতনি সেই স্থায়ী খাজ। আমি কি বলবো ভেবে পেলাম না। আমি তো ছোট থেকে বাবার মতো দেখতে, এ আর নতুন কি? আমি বাবার মতো বলেই তো বাবার সমস্ত রাগ আমার ওপরে ঝাড়তো মা। প্রায় মার খেতাম কারণে অকারণে। তাই তো ওদের ছাড়াছাড়ির সময় আমি বলেছিলাম মার সঙ্গে থাকবো না, মা খুব মারবে। মা আবারও বললেন, তোমার এই চেহারাটা খুব আকর্ষণীয় জানো। কলেজ লাইফে তোমার বাবার শুধু মুখটা দেখি আমি প্রেমে পড়েছিলাম। নয়তো বাপ মা নেই, মামার বাড়িতে থাকা বাউন্ডুলের ছেলে। তাকে দেখে আমার মতো ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়ে প্রেমে পড়ে কি? কিন্তু এই চেহারায় এত মায়া, এত আকর্ষণ, আমি জানি সে কথা। ছোট খালা আমাকে সব বলেছেন। বাবার উদাস হাবভাব শুরু থেকেই মা জানতেন। কলেজ জীবন থেকেই তাদের পরিচয়, কিন্তু কোনো দ্বিপাক্ষিক প্রেম ছিল না। মায়ের দিককার একপাক্ষিক ভালো লাগা। নানু যখন বিয়ে ঠিক করলেন মার, এক সন্ধ্যায় সে হাজির হয়ে গেল বাবার মেসে। বাবা তখন নাকি পুরোপুরি সন্ন্যাস নেবার পায়তারা করছেন। আচমকা মাকে বুঝলেন সব পণ্ড হয়ে গেছে। এরকম অবস্থায় একটা মেয়ের ফিরে যাবার উপায় থাকে না। মা যেমন সাংঘাতিক রকমের সিরিয়াস মানুষ ছিলেন, তাতে ফিরিয়ে দিলে গলায় কলসি বেঁধে তিস্তায় ডুবে মরবে না এর কোনো বিশ্বাস নেই। তাছাড়া তখন বাবা একটা ছোটখাটো ট্রাভেল এজেন্সিতে চাকরিও বাগিয়ে ফেলেছেন। টাকা পয়সার সমস্যা ছিল না। সন্ন্যাস ব্রত ত্যাগ করে সংসার জীবনে ঢুকতে বিশেষ অসুবিধে নেই। তবে বিয়ে সেদিনই হয়নি। তাকে বাড়ি দিয়ে এসে নিজেই নানুর সঙ্গে কথা বলেছিলেন বাবা। এই হলো তাদের বিয়ের গল্প। যে সংসার গড়েছিলেন মা, কিন্তু সেই সংসার ভাঙলেনও তিনি। জীবন কত অদ্ভুত, তাই না? সকালবেলা বেশ কড়া রোদ উঠেছে। ভাবলাম বিছানার তোষকগুলো নেড়ে দিয়ে আসি। এমনিও বাড়িতে তেমন থাকি না, তোষকগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়। রোদে দিলে ভালো হবে। ছাদে নেড়ে দেবার জন্য সবে বাবার তোষক উঠিয়েছি, অমনি নিচ থেকে একটা হলুদ খাম পড়ে গেল। অবাক হয়ে তুলতেই দেখি চিঠির খাম। প্রাপকে মায়ের নাম লেখা, প্রেরক ছোট খালামণি। ভেতরে চিঠিও আছে। মা বাড়ি ছেড়ে গেছে প্রায় 20 বছর আগে, তার চিঠি এখনো রয়ে গেছে। তোষক নামিয়ে ভালো করে তাকিয়ে দেখি বিছানার আরেক পাশে চাটাইয়ের নিচে অনেকগুলো খাম
ভান্ডেল করে রাখা। ওগুলো অবশ্য সবই বাবার, তার বন্ধুদের লেখা, তাই বিশেষ মাথা না ঘামিয়ে রেখে দিলাম। কেবল মায়ের চিঠিটা নিয়ে রাখলাম ঘরে। এজন্যই যে বাবা চিঠির খোঁজ করে কিনা। খুবই ছেলে মানুষী ধরনের কাণ্ড, কিন্তু সত্যি জানতে ইচ্ছে করছে 20 বছর আগের প্রাক্তন স্ত্রীর চিঠি তোষকের তলায় রাখবার পেছনে কোনো বিশেষ কারণ থাকতে পারে কি? বিকেলে বাবা নামাজে গিয়েছিল। সাধারণত আসরের নামাজ পড়ে সে কিছুক্ষণ এদিক সেদিক হাঁটে, দোকানে বসে মাঝে মধ্যে চা সিঙ্গারা খায়। ফেরবার পথে আমার জন্য কিছু নিয়ে আসে। আজও নিয়ে এলো, কিন্তু সিঙ্গারা নয়, পাত্রের ছবি। কোত্থেকে এক ছেলের ছবি নিয়ে এসে বললেন, ছেলেটাকে দেখতো মৌসি। আমি তাকিয়ে দেখলাম, একটা পুরনো আমলের মতো সাদা কালো পাসপোর্ট সাইজ ছবি। একটা ছেলে থমথমে মুখ করে চেয়ে আছে সোজা। ভ্রু কুঁচকে তাকালাম বাবার দিকে। বাবা কি ঠাট্টা করছে আমার সঙ্গে? বিয়ের জন্য এরকম ছবি কে দেয়? কে এই ছেলে? আমাকে দেখাচ্ছ কেন? তোর বিয়ের জন্য ছেলে দেখছি, প্রাথমিকভাবে সিলেক্টেড, তাই দেখাতে নিয়ে এলাম। কিছুটা বিভ্রান্ত হয়ে বাবার মুখের দিকে তাকালাম। তার মুড আসলে কেমন? ঠাট্টা করছে? কিন্তু কিছু বুঝতে না পেরে বললাম, মজা করছো? এই যুগের বিয়েতে সাদা কালো ছবি কে দেয়? সত্যি করে বলো তো, এটা কে? কোন দাদুর ইয়াং বয়সের ছবি এনে মস্করা করছো? সন্দেহে মুখ কুঁচকে ফেললাম আমি। চায়ের কাপে চুমুক বসাতে ভুলে গেলাম। বাবা হতাশ হলেন কিছুটা। ওরে না রে, সত্যি তোর বিয়ের পাত্র দেখেছি। ছেলেটা ভালো আছে, তুই একটু দেখ তো ভালো লাগে কিনা। আমি দ্বিধান্বিত চোখেই ছবিটা হাতে নিলাম। ছেলেটা সুন্দর, আমার সাহিত্যের ভাষায় বলতে গেলে টকবগে যৌবনওয়ালা সুদর্শন যুবকের স্থির চিত্র। গম্ভীর চেহারা, থমথমে চাউনি। মনের ভেতরে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হলো। বাবা আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ওর নাম তানজিম সারোয়ার, সিনেমায় অভিনয় করে। চিনেছিস কি? আমার জন্য বাবা সিনেমার নায়ক ধরে এনেছে। আমি কি সেরকম মেয়ে নাকি? মাথা নেড়ে বললাম, ওহো, বাংলা সিনেমা দেখি না আমি, চিনছি না তাই। আমিও তো দেখি না রে, সময় কোথায়? সারাদিন এদিক সেদিক ছুটে কুল পাচ্ছি না। আমি প্রশ্নাত্মক চোখে তাকালাম। তাহলে এর খোঁজ তোমাকে কে দিল বাবা? ফ্রডের পাল্লায় পড়েছ নাকি? আরে না না, তোর মামুন আঙ্কেল খোঁজ এনেছে। ছেলে একদম খাঁটি, বাবা মা কেউ নেই। আমার মতোই মামার বাড়িতে মানুষ হয়েছে। সিনেমায় কাজ শুরুর পর এখন ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকে। ওর মামার বাড়ি এই হাজিরহাটে। আমি ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে রইলাম। তাকে দেখে মনে হচ্ছে তিনি খুব নার্ভাস, যেন আমি স্কুলের রাগী মাস্টারনি তাকে ক্লাসে সবার সামনে দাঁড় করিয়ে পড়া ধরেছি। তিনি গড় গড় করে মুখস্থ বলে যাচ্ছেন। কি রে, ওভাবে তাকিয়ে আছিস কেন? পছন্দ হয়েছে? আমি মামুনকে বলবো। ছেলে বোধহয় রংপুরে আসবে 2-1 দিনের মধ্যে। ঈদের ছুটি না, তখন দেখা করে নিবি। আমি সে কথার জবাব দিলাম না। কথা ঘুরিয়ে বললাম, হঠাৎ আমার বিয়ের এত তাড়া দিচ্ছ কেন? হয়েছে কি? বাবা মুখ কাচুমাচু করতে লাগলেন। মিনমিন করে বললেন, কি হবে? তোর মা ফোন করলো সকালে। ছোট বোন হয়ে মোহনার বিয়ে হয়ে গেছে, তোর এখনো গতি করিনি, এই নিয়ে কথা শোনালো। কথা শেষ করার আমি সংশোধন করে দিলাম, মোহন আমার ছোট বোন নয় বাবা, আমি তোমাদের দুজনের একমাত্র সন্তান। বাবা থতমত খেলেন। ওই হলো আর কি, তোর মায়ের মেয়েই তো, ওর বিয়ে হয়ে গেছে। তাছাড়া তোরও তো বয়স হয়েছে বিয়ের। কি হয়নি বল? আমার বয়স কত বাবা? আমি গালে হাত রেখে প্রশ্ন ছুড়লাম। বাবা এবার চূড়ান্ত অপ্রস্তুত হলেন, আমতা আমতা করতে লাগলেন। কত আর হবে? 21 বা 22। আমি হেসে উঠলাম জোরে। আমার বাবা সত্যিই একটা আলাভোলা মানুষ। মা চলে যাওয়ারই তো 20 বছর চলছে। আমার বয়স অতটুকু হবে? জানতাম বাবা পারবেন না। হাসি থামিয়ে বললাম, এবছর আমার 26-এ পড়বে বাবা। মোহনার বয়সই তো 18। আচ্ছা, তুই যখন বলছিস হবে হয়তো।
আসলে আজকাল কিছু মনে থাকে না, বয়স হচ্ছে তো। তোমার কখনোই কিছু মনে থাকে না বাবা? থাক, সমস্যা নেই, বাদ দাও। সহজ ভঙ্গিতে হাসলাম। ধরা পড়ে গিয়ে বাবা বেশ লজ্জা পেয়েছেন। চেহারা থেকে অপ্রস্তুত ভাবটা সরছেই না। বিষয়টা হালকা করতে গলা খাকারি দিয়ে বললাম, আমার বিয়ে নিয়ে তোমার এত ভাবতে হবে না বাবা। আই ক্যান ম্যানেজ। এখনই বিয়ে শাদী করতে ইচ্ছে করছে না। বলে চায়ের কাপ তুলে রান্নাঘরে চলে গেলাম। বাবা হয়তো কিছু বলতেন, আমতা আমতা করতেই কথা শেষ হলো না। আমি বিশেষ আগ্রহ দেখালাম না এসব নিয়ে। আপাতত আমার বিয়ে বিষয়ে কোনো ভাবনা নেই, আগ্রহ নেই। যদি কখনো হয় ভেবে দেখতে পারি। কালকে ঈদ। ঈদ উপলক্ষে বাড়িঘরে একটু গোছগাছ করছিলাম। ছোটবেলায় দেখতাম কোনো অনুষ্ঠানের আগ দিয়ে মা একবার পুরো বাড়িঘর সাফ সুতরো করতেন। মার আবার পরিচ্ছন্নতার বাতিক আছে। আমার কিংবা বাবার কারোরই এসবে মাথা ব্যথা নেই। তবুও কেন যেন ঈদের আগে একটু ঘরদোর মোছামুছি করি। বোধহয় মার কথা মনে পড়ে। দুপুরের খাবার রাখছি এমন সময় ঘরের কলিং বেল বাজলো। ভাবলাম বাবা এলো বুঝি। দরজা খুলতেই দেখি পাঠাওয়ার ডেলিভারি ম্যান। আমার নামে একটা পার্সেল এসেছে। আমি একটু অবাক হলাম। আমি তো কিছু অর্ডার করিনি। ডেলিভারি ম্যান ঠিকানা চেক করে বললেন, ঠিক আছে সব। আমার ফোনে নাকি ওটিপিও এসেছে। ওটিপি চাইছে। আমি দৌড়ে ঘরে এলাম। ফোন খুলে দেখলাম গত রাতে মেসেজ এসেছে। আমি দেখিনি। পার্সেল খোলার পর আমি মোটামুটি হতভম্ব হয়ে গেলাম। একটা শাড়ি, গাঢ় রানী গোলাপি রঙের একটা সিল্ক শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট। এগুলো কে দেবে আমাকে? আমার না আছে কোনো বন্ধু বা প্রেমিক, না কোনো শুভাকাঙ্ক্ষী। হয়তো পরিচিত কেউ কিছু ভেবে দিয়েছে। সময় হলে জানতে পারবো। অত ভাবাভাবি রেখে তুলে রাখলাম সব। বাবা আসুক, শোনা যাবে। কিন্তু বাবাও জানালেন তিনি এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। তবে শাড়ির প্রসঙ্গ আসায় বললেন, কাল তো ঈদ, জামা কিনেছিস? আমি কি বাচ্চা? ঈদে জামা কেনে তো বাচ্চারা। নতুন জামা কেনে, হাতে মেহেদি দিয়ে হইচই করে। আমার বয়স কি ওরকম আছে নাকি? তাছাড়া হইচই করবার মতো সঙ্গীও নেই আমার। বললাম, না তো, কিনে কি হবে? ড্রয়ারে পরার মতো ঢের জামা আছে। হ্যাঁ, ভুল হয়ে গেল। সেদিন অফিসের সবার জন্য পাঞ্জাবি অর্ডার দেওয়া হলো। মনে থাকলে তোর জন্য একটা জামা। কালকে ঈদ, তুই পরবি তবে কি? আচ্ছা, গত ঈদে জামা দিয়েছিলাম তোকে। গত ঈদেও জামা কিনিনি আমি। মনে ছিল না, বাবাও দেননি কিছু। তবুও মিথ্যে করে বললাম, হ্যাঁ ওটাই পরবো। তুমি এত ভেবো না। বাবা ঘাড় চুলকাতে চুলকাতে নিজের ঘরে চলে গেলেন। আমি হেসে ঘাড় নাড়লাম। পাক্কা বাপকা বেটি হয়েছে আমি। বাপ বেটি একই রকম পাগল। মা সঙ্গে থাকিনি, বেশ হয়েছে, নয়তো আমাদের জ্বালাতে পাগল হয়ে যেত। তারপর হঠাৎই কি ভেবে হাসি বন্ধ হলো আমার। আজকাল কি আমি মাকে নিয়ে বেশি ভাবছি? কই, আগে তো ভাবিনি এত করে। ঈদের সকালে আমি বেশ সুন্দর করে ফিরনি বানালাম। বাবা নামাজে যাবার আগে ফিরনি খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। আমি নাকি একদম দাদির মতো ফিরনি বানিয়েছি। বুঝলাম না বাবা মিথ্যে বলল কিনা। দাদি তো মারা গিয়েছে বহু আগে, বাবা ছোট থাকতে। অত আগের কথা মনে থাকে কারো? বললে তার মামির গল্প করতে পারতেন, নাকি আমাকে খুশি করতেই। 2:30টার দিকে বাবা কোরবানির গোশত নিয়ে এলেন। যেহেতু আমাদের বাড়িতে তেমন কেউ নেই, সেজন্য গোশত একদম কেটে বেছে অন্যদের দেওয়া থোয়ার পর্ব সেরেই বাড়ি নিয়ে আসেন। ঝুট ঝামেলা ছাড়া হয়ে যায় সব। তারপরও অবশ্য রেঁধে খেতে খেতে বিকেলই হয়ে গেল আমাদের। খাওয়া শেষ করেছি তখন ছোট খালামণি ফোন করলেন। মা তন্ময়দের নিয়ে ও বাড়ি গিয়েছেন। মোহন আর ওর বড় এসেছে। দাওয়াত করেছিল খালামণি। আমাকেও ডাকলেন খুব করে। আমি রাজি হলাম না। গলা অবধি ভাত খেয়ে আমার পেট টইটুম্বুর। এখন একটু ঘুমোবো। খালামণি তবুও পিড়াপিড়ি করতে লাগলেন।
মা কথা বলতে চাইলেন, শুনলাম। আমি সুযোগটুকু দিলাম না, চট করে কল কেটে মোবাইল বন্ধ করে রাখলাম। আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। খবরটা কি করে যেন মার কাছে চলে গেছে। এজন্য তিনি গত 2 দিন ধরে নিয়মিত কল করছেন আমাকে। আমি প্রথম দিন বুঝতে পেরেই কল রেখে দিয়েছি, আর রিসিভ করিনি। মা থাকতে না পেরে বাবাকে কল দিয়ে ধমকাতে শুরু করলেন। বাবা ও ঘরে বসে ফোনে মাকে ঠান্ডা করার চেষ্টা করছে। আমি এই ঘরে দরজা আটকে পায়চারি করতে করতে বই পড়ছি। সোফোক্লিসের ইডিপাস। একটু পরেই দরজায় নক হলো। বাবা কাতর কণ্ঠে ডাকছেন মার সঙ্গে কথা বলার জন্য। আমি শ্বাস ফেললাম। ফোনটা হাতে নিতেই মা ওপাশ থেকে রাগ রাগ কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি বিয়ে করবে না কেন মৌসি? বিয়ে নিয়ে আমার কোনো ভাবনা এ পর্যন্ত ছিল না। আমি কখনো কোনো ছেলেকে দেখে ভাবিনি দিস ইজ দ্য বয় আই ওয়াজ লুকিং ফর। স্বপ্নের রাজপুত্র হওয়া তো দূর কি বাদ, আমি সবসময় আপন খেয়ালের মতো থেকেছি। খেয়ালি রাজকন্যার ন্যায় চষে বেরিয়েছি কল্পরাজ্যে। সেখানে রাজপুত্র কিংবা ভিন দেশের দস্যু রাজার ভাবনা আমার মস্তিষ্কে কখনো আসেনি। তাছাড়া বিয়ে ব্যাপারটাকে আমি এড়িয়ে চলেছি সবসময়। বাবা মাকে তো দেখেছি, পছন্দ করে ভালোবেসে বিয়ে করবার পরও সংসার টেকাতে পারেনি মা। সেখানে কোত্থেকে এক উটকো ছেলেকে ধরে আমার বিয়ে হয়ে যাবে, আর আমি মানিয়ে নেব? সন্ন্যাসী বাবার বৈরাগী কন্যার জীবন এত সহজ? হাহ। মায়ের রাগের বিপরীতে আমি খুব ঠান্ডা স্বরে বললাম, বিয়ে করব না বলিনি মা, বলেছি পরে করব। আমার এখন মানসিক কোনো প্রস্তুতি নেই। কেন নেই? তোমার কোথাও পছন্দ আছে? শোনো মৌসি, মা তোমাকে একটা কথা বলছি, পছন্দের কথা ঝেড়ে ফেলে দাও। পছন্দের বিয়ে কখনো টিকবে না। আমাকে দেখোনি তুমি তোমার বাবার মতো লোককে? আমি ফোনটা কান থেকে সরিয়ে বাবার দিকে তাকালাম। বাবা ঠোঁটে ঠোঁট টিপে মুখটা কেমন করে বাঁকা করে রেখেছেন। মা যে তাকে বকাবকি করছেন বুঝতে পেরেছেন আসলে। আমাকে চোখের ইশারায় কথা বলতে বলে নিজে সুরসুর করে পালিয়ে গেলেন। আমি অসহায় হয়ে ফোন কানে নিলাম, জানালাম, আমার কোনো পছন্দ নেই মা, টেনশন করতে হবে না। তাহলে তো খুবই ভালো। তুমি ছেলেটাকে দেখে এসো। মামুন ভাই খোঁজ নিয়েছেন ছেলের। আমার সাথে কথা হয়েছে। তোমার বাবারও পছন্দ হয়েছে। ছেলের পরিবার নেই, শ্বশুরবাড়ির মানুষদের হ্যাপা নেই। উফ, শ্বশুরবাড়ির হ্যাপা যে কি জিনিস! মা একা একা কথা বলতে লাগলেন। ফোনটা পাশে উল্টো করে রেখে আমি চুপ করে রইলাম। আমার দাদার বাড়ির কেউ নেই, এ হিসেবে মাও শ্বশুরবাড়ির সেই তথাকথিত হ্যাপা পোহাননি। মশিউর আঙ্কলের বাড়ির খবর জানি না আমি। নিশ্চয় অনেক মানুষ হবে, তাদের কথাই বলছেন মা। আমি সেসব শুনলাম না, কিছু বললামও না। মার সঙ্গে তর্কে কেউ পারবে না। বিতর্কে তার পুরস্কার আছে জাতীয় পর্যায়ের। অতএব যুক্তির ধার ধরে বিশেষ লাভ হবে না। কিছুক্ষণ পর নিঃশব্দে ফোন কেটে দিলাম। তাজনিম সারোয়ার। উইকিপিডিয়া বলছে, বাংলা সিনেমার নবাগত এই অভিনেতার পর্দার নাম সারোয়ার খন্দকার। রূপালী পর্দা অভিষেক হওয়া 1.5 বছর হয়েছে সবে। ইতোমধ্যে 3টি চলচ্চিত্র করেছেন, প্রথম 2টি ব্লকবাস্টার হিট। সর্বশেষ যেটি, সেটি মুক্তি পেয়েছে গত রোজার ঈদে। সেটিও বেশ ব্যবসা সফল হয়েছে। ল্যাপটপে উইকির পাতাটি আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম। না পড়ে আর কি হবে, সেই তো যেতেই হবে। বাবার সাথে যথেষ্ট ঝক্কি ঝামেলা করার পরও শেষ রক্ষা হয়নি। মা উঠে পড়ে লেগেছেন আমার বিয়ে নিয়ে। 26 বছরের বুড়ি মেয়েকে নাকি কেউ বিয়ে করবে না। এ তো আমার কপাল যে এত ভালো পাত্র পেয়েছি। মার এত কথা, এত ভাবনা আমার জন্য ভালো লাগছে না। আমার জীবনে তার দখলদারিত্ব ঠিক মানতে পারছি না। কাগজে কলমে তিনি এখনো আমার মা, সে কথা অস্বীকার করবার জো নেই। কিন্তু মনের দিক থেকে কি আমাদের সম্পর্কের অবশিষ্ট কিছু আছে?
2 দশকের মতো দীর্ঘ একটা সময় পেরিয়ে গেছে। মা কি কেবল আমার মা আছে? মোহনা তন্ময় এসে ঢুকে যায়নি আমাদের অধিকার স্থানে? একবার রাগ হয়েছিল ভীষণ, ভেবেছিলাম ফট করে বলে দেব, আমার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? আমার বাবা নেই আমার জন্য, তুমি কে? পরে মনে হলো না থাক, ছেড়ে যাওয়া মা হলেও মাই তো, কষ্ট দেওয়া ঠিক হবে না। তাছাড়া দেখা করতে গেলেই বিয়ে হয়ে যায় নাকি? নায়ক সাহেবের কি ঠেকা পড়েছে আমার মতো ব্রোকেন ফ্যামিলির অ্যাভারেজ মেয়ের গলায় মালা ঝুলাবে? দুপুরের খাবার শেষে প্লেট বাটি গোছাচ্ছি, বাবা এসে সাহায্য করতে চাইলেন। আমি ভ্রু কুঁচকে তাকালাম। তুমি হঠাৎ সাহায্য করতে চাও? বাপ রে, এমন করিস কেন? আমার মেয়ে না তুই? বাবা ভাতের ডিশটা হাত থেকে নিলেন। আমি ময়লা বাসনগুলো সিঙ্কে রাখলাম, মেজে রেখে দেব। সেখানেও এসে বললেন, আমি না হয় এগুলো পরিষ্কার করি, তোর হাতে ময়লা দাগ পড়ে যায় যদি। আগেও তো ধুয়েছি এগুলো, তখন তো বলনি। বাবা থতমত খেয়েছেন, অপ্রতিভ কণ্ঠে বললেন, আজকে বিকেলে দেখা করতে যাবি তানজিমের সঙ্গে। তোর মা বলছিল একটু সুন্দর হয়ে যেতে। আল্লাহ আমার রূপ না দিলে আমি কি বানাতে পারবো বাবা? তাছাড়া বাসন কোসন ধুলে এমন কিছু হয় না, হলেও কি, ছেলের তো খুশি হওয়া উচিত, মেয়ে কাজকর্ম জানে, তাই হাতে দাগ। আমার যুক্তির বিপরীতে কথা খুঁজতে বাবা নাজেহাল। আমি মনে মনে হাসতে লাগলাম। খুব এসেছিলে প্রাক্তন বইয়ের আদেশ মান্য করতে। বললাম, তুমি যাও তো বাবা, খাবার খেয়েছো, এখন ঘুমো গিয়ে, আমাকে সাহায্য করতে হবে না। কিন্তু বাবা গেলেন না, ঘুরঘুর করতে লাগলেন চারপাশে। ছোট ছেলেরা মায়ের কাছে আবদার করতে এলে যেভাবে ঘোরে আশপাশে। আমার ধোয়াধুয়ি শেষ হতে বললেন, ঘেমে গেছিস একদম। গোসল করেছিস আগে? না করবি? গোসল করে সুন্দর দেখে একটা শাড়ি পরিস, একটু সাজগোজ করিস। তোর মা বারবার করে বলেছে। মার কথা তুমি এত বলছো বাবা? যার কথা তাকে বলতে দাও, তোমার নিজের কিছু বলবার নেই? আমার বিরক্ত লাগছে মা নামক মানুষটার এত আদেশ শুনতে, তাও আবার বাবার মুখ থেকে। বাবা তো কখনো এমন ছিল না। মার কথাকে এত গুরুত্বের সাথে বিবেচনা করার অভ্যাস তার কবে হয়েছে? যখন হওয়া উচিত ছিল তখন তো ছিল না। সব গুছিয়ে রেখে আমি গোসল করতে গেলাম। বেশ সময় নিয়ে অনেকক্ষণ মাথায় পানি ঢাললাম। একটা নতুন সম্পর্কে জড়াতে ইচ্ছে হচ্ছে না কোনোভাবেই। বিয়ে শাদী, পারিবারিক বন্ধন, এগুলো কি আমার জন্য? বের হয়ে একটা কালো জামদানি শাড়ি পরলাম, চোখে গাঢ় করে কাজল দিলাম। সাজতে আমার ভালো লাগে না, কাজল ছাড়া সাজার অন্য কোনো জিনিসপত্র নেই আমার। বহু আগে লিপস্টিক কিনেছিলাম একটা, কোথায় আছে? থাকলেও ব্যবহারের মেয়াদ আছে কিনা কে জানে। ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নিয়েছে। একটা ফ্রেঞ্চ বেনি পাকিয়ে ফেললাম চটপট। নায়ক সাহেবের জন্য আরো সাজগোছের কি দরকার আছে? 4:30টার দিকে গ্র্যান্ড ক্যাসেলে দেখা করবার কথা। আমি ইচ্ছে করে আধা ঘন্টা দেরি করে গেলাম। নায়ক সাহেবের একটু ধৈর্যের পরীক্ষা হয়ে যাক, দেখি তার মেজাজের অবস্থা কেমন। সিনেমার হিরোরা নাকি বাস্তবের ভিলেন হয়। হিরো সাহেব হিরোর মতো আচরণ করলেন। আমার কল পেয়ে বেরিয়ে এলেন। দোতলায় রেস্তোরাঁ, নাম্বার বিশেষ প্রয়োজন ছিল না, তবুও লিফটে আমাকে আগে ঢুকতে দিলেন। বেরোলামও আমি আগে। রেস্তোরাঁর কাছে দরজা খুললেন। বরাদ্দকৃত নির্দিষ্ট টেবিলে চেয়ারও টেনে দিলেন। প্রিন্সেস ট্রিটমেন্টের জন্য নায়ক সাহেব কি ট্রেনিং নিয়ে এসেছেন? এসেছেও বেশ সুটেড বুটেড হয়ে, সাদা শার্টের ওপর কালো ব্লেজার, নেকটাই। আমার মতো একটা বৈরাগীর সাথে দেখা করতে এত আয়োজন? পাত্রী দেখা ব্যাপারটাই বুঝি এমন। আমি বেশ মজা পেলাম। ভদ্রলোক প্রথম কথা বললেন, আপনার তো গোলাপি শাড়ি পরবার কথা, পার্সেল পাননি? আমি ভ্রু কুঁচকে ফেললাম। ওই পার্সেল তবে এই ব্যাটা পাঠিয়েছে?
পার্সেলটা তবে আপনি পাঠিয়েছেন? আমি ভ্রু কুঁচকে তাকালাম। ভদ্রলোক মনে হয় বিব্রত হলেন। ইতস্তত করে বললেন, আমি না, ঠিক আমার পক্ষ থেকে। আমার ছোট বোন পাঠিয়েছে। ভ্রুর কুঞ্জন স্বাভাবিক হলো না। এনার ছোট বোন আছে? বাবা তো বলেছে একমাত্র ছেলেকে রেখে তার বাবা মা দুজনই মারা গিয়েছে। বললাম, আপনার ছোট বোন আছে? একা শুনেছিলাম। হ্যাঁ, একাই। মামাতো বোনের কথা বলছিলাম, ত্রিনা। আচ্ছা। ভদ্রলোকের অপ্রস্তুত ভাবটা কাটেনি। সেভাবেই বললেন, ত্রিনা আমার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড। পাত্রী খোঁজা, দেখা করার ভেন্যু ঠিক করা, ওই সামলেছে সব। তাই পার্সেল পাঠিয়েছিল আপনার বাসায়। নায়ক সাহেবের সঙ্গে দেখা করতে এলে আবার নির্দিষ্ট ড্রেস কোড মেনটেন করতে হয়। বাহ, বেশ মজা তো। বললাম, সেটা আগে জানালে ভালো হতো। আপনাকে ফোন করেছিল, ধরেননি। নাম্বার হয়তো ভুল ছিল। আমি আর ব্যাপারটা নিয়ে কথা বাড়ালাম না। খোঁজ নিলে হয়তো বা নাম্বারে ভুল বেরোবে না। নাম্বারের মালকিনের ঔদাসীন্য চোখে পড়ে যাবে। নায়ক সাহেব অর্ডার করে রেখেছিলেন আগে। খাবার আসতে দেরি হলো না, কিন্তু খেতে গিয়ে আমি চমকালাম। সব এমন খাবার যেগুলো একসময় আমার পছন্দের ছিল, এখন নেই। এর মধ্যে আবার মিষ্টি জাতীয় খাবারের আধিক্য বেশি। আমাকে চুপ করে থাকতে দেখে তানজিম বললেন, কোনো সমস্যা? ভুলভাল কিছু অর্ডার করেছি? অ্যাকচুয়ালি আমি এসব খাই না, মানে ছেড়ে দিয়েছি খাওয়া। কিন্তু আমাকে তো জানানো হয়েছে এগুলো আপনার পছন্দের। আপনার মা প্রসঙ্গ আসতে আমি বিরক্ত হতে শুরু করলাম। পাত্র দেখা থেকে শুরু করে এই পর্যন্ত সবখানে মায়ের হস্তক্ষেপ। সত্যি আমার অসহ্য লাগছে সব। আমি তো তাকে আমার মা বলা ছেড়ে দিয়েছি। সব অধিকার ছাড়বার পর হঠাৎ তিনি কেন দখলদারিত্ব করছেন? চেহারায় কাঠিন্য নেমে এলো আমার। বললাম, মিস ইনফরমেশন। একসময় খেতাম, এখন ছেড়ে দিয়েছি। কোনোটাতে অ্যালার্জিও হয়। সো সরি। ত্রিনা বলেছিল সব আগে অর্ডার করে রাখতে। দেরি হয়ে গেল, আবার ঝামেলা করে ফেলেছি। আম এক্সট্রিমলি সরি। তানজিম সারোয়ার বিচলিত ভঙ্গিতে ওয়েটারকে ডাকলেন। নতুন করে খাবার অর্ডার করলেন। আমি বেশ বুঝতে পারছি ভদ্রলোকের অবস্থা। অথৈজলে পড়েছে বেচারা। একটার পর একটা প্ল্যান নষ্ট হয়েছে তার। নাজেহাল হওয়ারই কথা, কিন্তু অদ্ভুতভাবে তার খাবি খাওয়া চেহারাটা দেখতে আমার ভালো লাগছে। অর্ডার দিতে গিয়ে লোকটা তোতলাতে শুরু করলেন। বুঝলাম, নার্ভাসনেসের চূড়ান্ত পর্যায়ে। আমার ঠোঁটে ক্ষীণ হাসি রেখা চলে এলো, চেয়েও লুকানো গেল না। ভদ্রলোক অবশ্য আমার হাসি দেখার অবস্থায় নেই। এসির ভেতর বসেও ঘেমে নিয়ে একাকার। টিস্যু দিয়ে মুখ মুছলেন। আমি বললাম, আপনি ত্রিনাকে খুব ভালোবাসেন, তাই না? ওর কথা খুব মানেন। মুখে টিস্যু চেপে রেখে তানজিম তাকালেন সরাসরি। দুজনে চোখাচোখি হলো এক মুহূর্তের জন্য। বললেন, চেষ্টা করি। ও আমার খুব খেয়াল রাখে। আমি তাকিয়ে রইলাম। ভদ্রলোক চোখ সরিয়ে নিলেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। একটা শ্বাস ফেলে বললাম, আপনি খুব নার্ভাস নায়ক সাহেব। সিনেমায় বাঘা বাঘা নায়িকার সামনে এত সাবলীল অভিনয় করেন, আর আমার মতো সাধারণ মেয়ের সামনে ঘেমে নিয়ে একাকার হচ্ছেন। প্রেস্টিজ ইস্যু। ভদ্রলোক যেন কুল খুঁজে পেলেন। কৌতূহল নিয়ে বললেন, আপনি আমার সিনেমা দেখেছেন? না, আমি সিনেমা দেখি না। তাহলে বললেন কি করে? এমনি। আপনি কি এখন নিজের প্রশংসা শুনতে চাচ্ছেন? ভদ্রলোকের সহজ হওয়া হলো না, ফের থমকে গেলেন। আমি এবার হাসলাম। জিজ্ঞেস করলাম, ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করছেন না কেন? এক পেশায় দুজন থাকলে বোঝাপড়াটা ভালো হতো না? আমি সাদামাটা জীবন চাই। আমার কাছে মনে হয় রঙিন দুনিয়াটা টিভির পর্দায় মানায়, বাস্তবেরটা সাদামাটা হলে ভালো লাগে। সেজন্য বলছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়েছিলেন। সূক্ষ্ম ইঙ্গিত দিতে চেয়েছেন, আপনাকে বিয়ে করলে আমার জীবন এমন সাদা কালো বাংলা চলচ্চিত্র হয়ে যাবে। এই প্রথম ভদ্রলোক হাসলেন আমার কথায়। জড়তার খোলস থেকে স্বচ্ছ নির্মল হাসি। আমি লক্ষ্য করলাম, হাসলে লোকটাকে অদ্ভুত সুন্দর দেখায়। যদিও আমি সিনেমা দেখি না, তবুও মনে হলো প্রয়াত সালমান শাহের চেহারার সঙ্গে মিলে যায় কিছুটা। তানজিম সারোয়ার বললেন, তেমন কিছু না। ছবি দেখেই যেন চোখে একটা চটক লাগে, সেজন্য দেয়া।
তাছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে আমার রঙিন ছবি তো সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। সেগুলো দেখলে চট করে চিনবার কথা। বুদ্ধি ভালো, কিন্তু আমার ক্ষেত্রে কাজে লাগতো না। আমি আপনাকে চিনতাম না। আমি হেসে বলতে উনি কপট দুঃখী চেহারায় বললেন, হাহ, দীর্ঘশ্বাস। এবার জোরে হেসে ফেললাম। ভদ্রলোকও হাসলেন, তবে স্মিত হাসি। তার আড়ষ্টতা কাটতে শুরু করেছে। এর মধ্যে খাবার চলে এলো। তানজিম চমৎকার করে আমার জন্য পরিবেশন করলেন, তার আচরণ মুগ্ধ হওয়ার মতো। আমি যদিও এখন পর্যন্ত মুগ্ধ হইনি। সিনেমার নায়ক তো অভিনয়ে সেরা হবার কথা। খাওয়া শুরুর পর বললাম, ছবির বিষয়টা কি আপনার বুদ্ধি? তানজিম একটু চমকালেন, তবে সেটা প্রকাশ না করে হেসে মাথা নাড়লেন। জি না, আমার বুদ্ধি নয়। কিন্তু আপনি বুঝলেন কি করে? কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। রাগ করবেন না তো? আমি সত্য বলতে ভালোবাসি। আমিও সত্যই শুনতে চাই, বলুন না। তার আগ্রহ মাখা চেহারার দিকে তাকিয়ে আমি একটু অপ্রতিভ হলাম। আমি মানুষকে পর্যবেক্ষণ করতে ভালোবাসি। প্রতিটা মানুষকে দেখবার পরই তার সম্পর্কে আমার কিছু ধারণা সৃষ্টি হয়। আমি সামনে আগাই সেই ধারণা নিয়ে। ধীরে ধীরে মিলিয়ে দেখি আমি কতটুকু ঠিক ছিলাম। ভালো অভ্যাস তো, এজন্যই বুঝি আমাকে দেখে আপনি ভেবে নিলেন এই বুদ্ধি এই লোকের ঘিলুতে নেই। হা হা হা, কথা একেবারেই সত্য। এর জন্য আমি বলতে চাইনি। তানজিম সাহেবের আত্মাভিমানে ঘা পড়বার মতো বিব্রতকর বিষয়। কিন্তু লোকটা বিব্রত হয়নি, সহজভাবে গ্রহণ করেছে দেখে ভালো লাগলো। উনি বললেন, এই বুদ্ধিটা ট্রিনার। বললাম, না, ও সব দেখছে বিয়ের। আচ্ছা, আমি চুপচাপ খেতে মন দিলাম। তানজিম সাহেব সম্পর্কে আমার আরেকটা ধারণা তৈরি হয়েছে, যে কথাটা এখন কোনোভাবেই বলা যাবে না। কলবেল বাজাতেই বাবা পানসে মুখে দরজা খুলে দিল। আমাকে দেখে ফিসফিস করে বললেন, সব ঠিকঠাক আছে তো? কোনো গড়বড় করে? কি গড়বড় করব বাবা? পাত্রর গায়ে কামড়ে দিয়ে আসবো, নাকি মাথা ফাটিয়ে দিয়ে আসবো? আমি হাসি হাসি মুখ করে তাকালাম। বাবা চোখ পাকিয়ে তাকালেন। ফাজলামো রাখ, ভেতর আয় তাড়াতাড়ি। তোর মা এসেছে। মা এসেছে? আমি ভেতরে ভেতরে খুব অবাক হলেও মুখে কিছু বললাম না। শান্ত মুখে ড্রয়িং রুমে পার করে ঘরে ঢুকে গেলাম। সোফায় বসে থাকা মা বোধহয় আশা করেছিলেন আমি তাকে কিছু বলবো, কিন্তু আমি সুযোগটুকু দিলাম না। শাড়ি পাল্টে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এলাম। চায়ের পানি বসানোর আগে একবার উকি দিলাম বসার ঘরে। তুমি চা খাবে মা? মা অবাক হয়ে তাকিয়ে আছেন। সর্বশেষ তিনি এই বাসায় এসেছিলেন 6 বছর আগে, আমার কলেজে পড়বার সময়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিব বলে দেখা করতে এসেছিলেন। আজ এতদিন পর তিনি বাসায় এসেছেন, অথচ আমি কোনো প্রতিক্রিয়া করছি না। সেটা অবাক করার মতো বিষয়। তথাপি বললেন, দাও। আমি 3 কাপ চা বানালাম। আমার আর বাবার জন্য দুধ চা, মার জন্য কড়া লিকারের রং চা। দুধ চা তিনি 2 চোখে দেখতে পারেন না। তার পছন্দের কথা খেয়াল রেখেছি বলে মা আরেকবার চমকালেন। আমি মনে মনে হাসলাম। বাবাকে তার ঘরে চা দিয়ে এলাম। এ ঘরে তিনি এখন আসবেন না। আসলেই মা সমস্ত চিৎকার চেঁচামেচির একমাত্র হেতু হয়ে দাঁড়াবেন। সেই ভয়ে ঘাপটি মেরে লুকিয়ে আছেন ঘরে। চায়ে চুমুক দিয়ে মা জিজ্ঞেস করলেন, তুমি আমার ফোন ধরছো না কেন? এ কয়েকদিনে তোমাকে কতবার কল করা হয়েছে হিসেব আছে? খেয়াল করিনি। তাছাড়া ফোনটা কোথায় থাকে হদিস থাকে না মা। তা থাকবে কেন? বাবার মতো হয়েছ, তাই না? মা ধমকে উঠলেন। আমি লাজুক হাসলাম। ঘাড় চুলকাতে চুলকাতে নিচু স্বরে বললাম, বাবার কাছে থাকলে বাবার মতো হব না? মা হতভম্ব হয়ে গেলেন। মাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার কথাতে মা কষ্ট পেলেন। তার চোখ মুখ বিবর্ণ হয়ে গেল। অসহায় কণ্ঠে বললেন, আমিও তো তোমাকে নিতে চেয়েছিলাম। তুমি তো আসনি মৌসি। তোমার সংসারে কি আমার জায়গা হতো? আমি তাকালাম মার চোখের দিকে। কথা সত্য যে বাবার সঙ্গে ছাড়াছাড়ির সময় মার অন্য কোনো সম্পর্ক ছিল না। অন্য বিয়ের কথা হয়তো তিনি ভাবেননি, কিন্তু ডিভোর্সের বছর খানেকের মধ্যেই তিনি পুনরায় বিয়ের পিঁড়িতে বসেছেন। কথা কি তিনি অস্বীকার করতে পারবেন? আমার কথাটা এখানে অপ্রাসঙ্গিক, আমি নিজেও সেটা জানি। তবে এই প্রশ্নটা বহু বছর ধরে আমার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল, আর সুযোগ পেতে বেরিয়ে এলো।
মা বিস্ময় চেপে বললেন, তোমার ধারণা আমি বিয়ের জন্য মুখিয়ে ছিলাম? তুমি আমার সঙ্গে এলেও আমি বিয়ে করতাম? মৌসি, আই ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট উইমেন। আমার কোনো কিছুরই অভাব ছিল না, কেবল একজন সঙ্গী ছাড়া। আমি তোমাকে চেয়েছিলাম, তুমি আসোনি। ডিভোর্সের পর আমি তোমার নানা বাড়িতেও থাকতে পারিনি। তাহলে আমি একা কোথায় যেতাম? কাকে আঁকড়ে বাঁচতাম বলো? এই সমাজে একা ওয়ার্কিং উইমেন হয়ে বেঁচে থাকা এত সহজ? মা রেগে গিয়েছেন, রাগার মতোই কথা। সন্তান হয়ে তার কর্মের জন্য কৈফিয়ত চাইছি, রাখবেনই তো। তার কথাগুলো মিথ্যে নয়, আমি তো এসব জানি। মার কোনো দোষ নেই। ও ঘর থেকে বাবা বেরিয়ে এসেছেন, ইশারায় জানতে চাইছেন ঘটনা কি। আমি তাকে ঘটনা বলার পরিবর্তে ঘরে যেতে অনুরোধ করলাম। তাকে দেখলে মা আরো চিৎকার শুরু করবেন। নিচু স্বরে বললাম, আমার ভুল হয়েছে মা, এসব ছাড়ো এখন প্লিজ। কেন ছাড়বো? আজ এতদিন পর তুমি আমাকে এই কথা বলো কিভাবে? আমার ওপর সব দায় চাপানোর অধিকার তোমায় কে দিয়েছে? মা রেগে উঠে দাঁড়ালেন, আমিও উঠলাম। তার হাত ধরে শান্ত করবার চেষ্টা করলাম। আমি তোমার ওপর কোনো দায় চাপাচ্ছি না মা, প্লিজ শান্ত হও। আমি বললাম তো আমার ভুল হয়েছে, এই কথাটা বলাই ঠিক হয়নি, আমি সরি। তুমি নিজের মেয়ে হয়ে আমাকে এভাবে বললে মৌসি? আমি তো তোমার মা। বলতে বলতেই মা কেঁদে ফেললেন। আমি তাকে ধরে বসিয়ে দিলাম সোফায়। হুট করে আমার পুরনো দিনের কথা মনে পড়ল। বাবার সাথে মা ঝগড়া হলে বাবা বেশিরভাগ সময় চুপ করে থাকতেন। হয়তো 10টা কথার বিপরীতে মিনমিন করে একটা কথা বলতেন, কিন্তু ওই কথাটাই হতো বোম ফাটানোর মতো। মা রেগে চিৎকার শুরু করতেন। একসময় চেঁচামেচি শেষে ক্লান্ত হয়ে কাঁদতে বসতেন। আমি তখন খুব ছোট, রাগান্বিত মাকে ভয় পেয়ে লুকিয়ে থাকতাম। কিন্তু তার কান্নার শব্দ পেলেই ছুটে আসতাম, মাকে জড়িয়ে ধরে বসে থাকতাম। মা আমার দুগালে অজস্র চুমু খেতে খেতে বলতেন, আমরা আর এখানে থাকবো না, ঠিক আছে মা, আমরা চলে যাব। মা চলে গিয়েছিলেন শেষমেশ, আমি যাইনি, নয়তো আজকের দিন দেখতে হয়। মা এসেছিলেন আমার বিয়ের কথা বলতে, কিন্তু আমার অপ্রাসঙ্গিক কথার তোরে সব গোলমাল হয়ে গেছে। কান্না শেষে মা কেবল আমাকে বিয়ের কথা বলেই চলে গিয়েছেন। তানজিমের বিষয়ে এই পক্ষ থেকে সমস্ত খোঁজখবর নেওয়া শেষ। এখন আমরা রাজি হলে বিয়েটা হয়ে যাবে। আমি তৎক্ষণাৎ কোনো উত্তর দেইনি, সময় লাগবে আমার নিজেকে বুঝতে এবং বোঝাতে। আমি রাতের রান্না করছি। বাবা সন্ধ্যে থেকে কাচুমাচু মুখ করে ঘুরছেন, রান্নাঘরে আসবার সাহস পাচ্ছেন না। আমি জানি আমার বাবা খুবই ভীতু ধরনের মানুষ। তিনি মাকেও ভয় পেতেন অসম্ভব, এখন নিজের মেয়েকেও ভয় পাওয়া শুরু করেছেন। রান্না হয়ে এসেছে। আমি ধোয়া প্লেট বাটি টেবিলে রাখতে গিয়ে বাবাকে দেখলাম পায়চারি করতে। জিজ্ঞেস করলাম, এভাবে হেঁটে বেড়াচ্ছ কেন? কি হয়েছে তোমার বাবা? বাবা অপ্রস্তুত হাসলেন, কই কিছু হয়নি তো। আমি কিছু বললাম না আর। খাবার টেবিলে কোনো কথাবার্তা হলো না। নিঃশব্দে খাওয়া সেরে উঠে গেলেন বাবা। পরদিন সকালবেলা বাবা যখন সকালে উঠে হাঁটতে বেরিয়েছেন, আমি ব্যাগপত্র গুছিয়ে মেসে চলে এলাম। আসবার আগে নাস্তা বানিয়ে রেখে দিয়ে এসেছি। স্টিকে নোটে লিখে টেবিলের সাথে ঝুলিয়ে রেখে এসেছি। দুপুরের দিকে আমার ফোনে একটা কল এলো, অপরিচিত নাম্বার। সচরাচর আমার আশেপাশে ফোন থাকে না, ফলে ঠিক কেউ কল করবার মুহূর্তে আমি ফোন ধরতে পারি না। আজ কিভাবে যেন ফোনের কাছেই ছিলাম। রিংটোন বেজে উঠতেই ধরে ফেললাম। ওপাশ থেকে উচ্ছ্বসিত নারী কণ্ঠ শোনা গেল, অবশেষে তুমি ধরলে মৌসি। আমি নাম্বারটা একবার দেখলাম, অপরিচিত নাম্বার। কিন্তু গত 2 দিনে অসংখ্য মিসড কল আসার হিস্ট্রি আছে। আমি এই রমণীকে না চিনে বুঝে ফেললাম তার পরিচয়। ছোট করে বললাম, সরি শ্রীনা আপু, আমার নাম্বার তোমার কাছে সেভ ছিল, তারপরে তুমি কল রিসিভ করনি আমার। হাহাকারের মতো শোনালো স্বরটা। এই মেয়েটার বয়স কত হবে? 21-22? এই বয়সী মেয়েদেরই এমন ঘন ঘন মুড পাল্টায়, সাথে স্বর পরিবর্তন করে। হেসে বললাম, না না, তোমার নাম্বার আমাকে কে দেবে? আমি তো আন্দাজে বললাম তুমি ত্রিনা। আন্দাজে বললে হয়ে গেল? বাবা, তাহলে বলো আন্দাজটা হলো কি করে? ওই হাদারামটা বলেছে? নায়ক সাহেব যে তার বোনের কাছে হাদারাম নামে পরিচিত জেনে মজা লাগলো।
হেসে বললাম, তোমার হাদারাম তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। যতই প্রশংসা করুক, এখন থেকে ওর দায়িত্ব তোমার, বুঝেছ? ওকে আর ওর সবটা তোমাকে সামলাতে হবে। আমি হাসলাম, কোনো প্রত্যুত্তর করলাম না। বিয়েটা কি সত্যি হচ্ছে? তবে আমিও কি বাধা পড়ে যাচ্ছি কারো সাংসারিক মায়াবন্ধনে? আমি মেসে আসবার পর বাবা কোনো প্রকার খোঁজ নিলেন না। আমি জানি নোট দেখেছেন তিনি। ওটা দেখার পরও বাড়তি কসরত করে কল করবার মানুষ আর যাই হোক বাবা নন। মাও কল করেননি। সেদিন যে ক্যাচালটা বাঁধিয়েছি, এরপর সহজে কল করবেন না। অতএব আমি বিবাহ নামক দুশ্চিন্তাকে ঝেড়ে ফেলে কাজে মন দিলাম। ঘরে বইয়ের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল। পুরান লাইব্রেরিতে গিয়ে কিছু বেচে দিয়ে এলাম। ঘরটা ফাঁকা হয়ে উঠেছে দেখে আবার প্রেস ক্লাবে গিয়ে কিছু বইপত্র কিনলাম। বিছানা, থুরি, চৌকিতে বেডশিট আর বালিশের কভারগুলো পুরনো হয়ে গেছে। মাঝের দিকটা ফেসে গিয়ে সুতো বেরিয়েছে, নেতানো তেনা একদম। সেজন্য আরেকদিন হনুমানতলা গিয়ে কেজি দরে কাপড় কিনে কেটে ছেটে বিছালাম চৌকিতে। রেডিমেড বেডশিট কিনবার বিলাসিতা আমার নেই। মেজবাড়িতে এতেই ঝাক্কাস চলে যায়। ঘরটাকে মোটামুটি সভ্য করবার পর দুপুরে ঘুমিয়েছিলাম। নতুন চাদরে আয়েশ করে ঘুম আমার, সেই ঘুম ভাঙল কারো প্রবল বেগে, দরজা ধাক্কানোর শব্দে। এত জোরে কড়া নাড়ছে যে মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। আমি বেশ বিরক্ত মুখেও দরজা খুলতে গেলাম, কিন্তু আগন্তুককে দেখে আমাকে মোটামুটি বিস্মিত হতে হলো। সুশ্রী চেহারার এক রমণী হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। মনের অজান্তে আমার ঠোঁট চিরে বেরোলো, তৃণা আপু। চিনে ফেলেছ? বাহ, হাদারামটা ভালোই ট্রেনিং দিয়েছে। রমণী গাল ভরে হাসলেন। তোড়াটা আমার হাতে দিয়ে এক প্রকার আমাকে ঠেলেই ঢুকে পড়লেন ঘরে। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। ফোন কলে যেই মেয়ের কণ্ঠ শুনে ভেবেছিলাম অল্প বয়সী মেয়ে, এ তো সে নয়। আমার চেয়ে 3-4 বছরের বড় তো হবেই, এবং বিবাহিত হওয়াও অস্বাভাবিক নয়। তৃণা আপু আয়েশ করে পা ঝুলিয়ে বসলেন আমার চৌকিতে। পা দোলাতে দোলাতে মাথা ঘুরিয়ে চারপাশে তাকালেন। কৌতূহল মাখা কণ্ঠ তার। তুমি এই ছোট্ট ঘরে থাকো? সাফোকেশন হয় না? আমি মাথা নাড়লাম। রমণীর চঞ্চল হাত চলে গেল আমার টেবিলে। বইগুলো নেড়ে চেড়ে দেখতে শুরু করলেন। আমি কিছুক্ষণ চুপ করে থেকে প্রশ্ন করলাম, আপনি এই ঠিকানা পেলেন কি করে? উনি তাকালেন না আমার দিকে, বইয়ে মনোযোগ রেখে বললেন, ঠিকানা? তোমার বাসায় গিয়েছিলাম। মাহফুজ আঙ্কেল বলল তুমি মেসে চলে এসেছ, তাই। শেষ কথাটা বলে মুখ তুলে তাকালেন। তার চোখের দিকে তাকিয়ে আচমকাই আমি বুঝতে পারলাম আমার একটা পরীক্ষা হবে এখন। তৃণা নামের মেয়েটি এসেছে আমার পরীক্ষা নিতে। আমি শান্ত মুখে বললাম, দুধ চা না রং চা? আমার সাবলীল আচরণ তিনি প্রত্যাশা করেননি। মুখের অপ্রস্তুত ভাবটা লুকুতে হাসলেন। জিজ্ঞেস করলেন, লেবু আছে? লেবু চা দাও। তাক থেকে চা পাতা, চিনির কৌটা, 2টো কাপ তুলে নিয়ে বললাম, চায়ে কতটুকু চিনি দেব? কতটুকু দিলে তোমার ভালো লাগবে? আমি মাথা নাড়লাম। তাকে বসতে বলে চলে গেলাম মেজবাড়ির রান্নাঘরে। চায়ের পানি বসিয়ে দিয়ে পেছন ফিরে দেখি তৃণা আপু নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমাকে ভয় দেখানোর চেষ্টায় ছিলেন হয়তো। আমি ভয় না পেয়ে স্বাভাবিক গলায় বললাম, রান্নাঘর দেখতে এসেছেন আপু? তুমি আমাকে আপনি বলছো কেন? ফোনে তো তুমি বলছিলে। একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল আপু। আমি আপনাকে আমার ছোট ভেবেছিলাম। আপনার কণ্ঠটা বাচ্চাদের মতো শোনাচ্ছিল। তাই? কি ভেবেছিলে, ইন্টারে পড়া কচি খুকি? বলে হাসলেন। আমি সে হাসিতে যোগ দিলাম না। একটু পর বললেন, আমি কিন্তু তোমার বেশ বড়, তানজিমের মাস 6-এর ছোট মাত্র। কণ্ঠ শুনলে অবশ্য মনে হয় না। আপু হাসতে লাগলেন। আমার ঠোঁটে ক্ষীণ হাসি রেশ চলে এলো। পরীক্ষাটা কঠিন হবে না, বোঝা যাচ্ছে। হলেও পাশ করে ফেলবো। ফলস্বরূপ এই বিবাহ নামক গ্যারাকলে আমার ফেসে যাওয়ার সম্ভাবনা প্রবল। তৃণাপু চলে যাবার পরপরই বাবার কল এলো। কোনো কৌশল বিনিময়ের চেষ্টা নেই। বাবা সরাসরি বললেন, জিরের গুঁড়ো কই রেখেছিস মৌসি? খুঁজে পাচ্ছি না। জিরের গুঁড়ো দিয়ে তুমি কি করবে? রান্না করতে বসেছ নাকি? সাবেরা খালা কই? বাসায় সাবেরা খালা নামে এক বৃদ্ধ মহিলা থাকেন সাহায্যকারী হিসেবে। আমরা বাসায় থাকি বা না থাকি, তার দায়িত্ব হলো কিছুদিন পর পর এসে বাসা পরিষ্কার করে রাখা।
এই জন্য অবশ্য তার কাছে বাসার চাবিও থাকে সবসময়। বাবা বাড়িতে এলে সচরাচর উনি রান্না করে দিয়ে যান, আমি থাকলেও সাহায্য করেন। কিন্তু আমার নিজের রান্না খেতে বেশি ভালো লাগে, তখন রান্না ছাড়া অন্য কাজে সাহায্য করেন। ঈদের ছুটি নিয়েছিলেন কদিন, এখনো ফেরেননি। সাবেরা শাশুড়ি অসুস্থ, ও আসবে না। তুই এত কথা না বলে জিরের গুঁড়োর হদিস দে তো, ওই দেখে আমার মশলাগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বাবা ধমক দিয়ে উঠলেন। আমি শ্বাস ফেললাম। বাবা চাইলে এখনই আমাকে বাড়িতে ডাকতে পারে, তিনি ডাকলে আমি না বলবো না কখনোই, কিন্তু তিনি সেটা কোনো দিন করবেন না। কাউকে স্বেচ্ছায় ডেকে আনার কাজ তার অভ্যাসে নেই। আবার কাউকে বেঁধে রাখতেও তিনি পছন্দ করেন না। কেউ স্বেচ্ছা প্রণোদিত হয়ে এলে অবশ্য ব্যাপার ভিন্ন। তুই বলবি নাকি জিরের অভাবে আমি পটল তুলবো? মিট সেলফটা দেখো বাবা, দ্বিতীয় তাকিয়ে আছে সব মশলার কৌটা। প্রয়োজন শেষ, বাবা এখন ফোন কেটে দেবেন। আমি হঠাৎ করে বললাম, তোমার খাওয়া দাওয়ার কষ্ট হবে না? আমি চলে আসব। বাবা থমকালেন। কিছুক্ষণ পর শান্ত গলায় বললেন, আসবি যখন তখন পালিয়ে গেলি কেন? আমি উত্তর দিতে পারলাম না। বাবা ফোন রেখে দিলেন। পরদিন ভোরের আলো ফুটতে আমি আবার আমার গাঠটি বস্কা তুলে বাড়ির পথ ধরলাম। যখন বাসায় পৌঁছেছি তখন বাবা বাসায় নেই, হাঁটতে গিয়েছেন। ততক্ষণে নাস্তা বানিয়ে অপেক্ষা করতে লাগলাম। বাবা ফিরে এসে আমাকে দেখে একটু অবাক হলেন না, একগাল হাসলেন। সেদিন সকালে পালালি, আজ আবার সকালেই ফিরে এলি, ভালোই সুবিধা হয়েছে তো তোর। আমি জবাব না দিয়ে গম্ভীর মুখে রুটি ছিঁড়তে লাগলাম। বাবা আয়েশ করে চাতে চুমুক বসালেন। তৃপ্তিতে তার চোখ বুজে এলো। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। এখন একটা মিথ্যে প্রশংসা করবেন তিনি, তারপর বলে ফেলবেন কিছু একটা। আমার ধারণাকে সত্য প্রমাণ করে সত্যিই বাবা বললেন, তুই শ্বশুর বাড়ি গেলে আমি এই চাটাকে সবচেয়ে বেশি মিস করব, বুঝলি? এত দারুণ হয় তোর চা। এমন ভাবে বলছো যেন তুমি এই বাড়িতে সবসময় থাকো। 12 মাসে 10 মাসই তো ভুলে যাও তোমার একটা মেয়ে আছে। সারাক্ষণ এই পাহাড় ওই পাহাড় করে করে এখন আবার। আমার নিচু স্বরে বলা অভিযোগ শুনে বাবা হেসে উঠলেন। বললেন, এই কথা বলে তো আমার ক্রেভিংস তুলে দিলি রে। মনে হচ্ছে কতদিন পাহাড়ে যাই না। তোমার যত ঢং। আমি ভ্যাং চালাম। হঠাৎ কিছু মনে পড়ে গেছে এমন করে বাবা বললেন, হ্যাঁ রে মৌসি, তানজিমকে তোর পছন্দ হয়নি? ছেলেটা কি খারাপ? এক মুহূর্ত থেকে সময় নিলাম। বাবাকে সব কথা বলা যায় না, বললেও তিনি বুঝবেন না। বললাম, না, খারাপ হবে কেন, আছে ভালোই। তাহলে বিয়েতে রাজি হচ্ছিস না কেন? তোর বিয়েটা হয়ে গেলেই তো আমি সাজেকের ট্যুরটায় যেতে পারি। তুই রাজি হচ্ছিস না, আমারও যাওয়া হচ্ছে না। ওদিকে তোর মামুন আঙ্কেল মুখিয়ে আছে আমার বদলে সাজেক যাওয়ার জন্য। ছোট ছেলের নালি জানানোর ভঙ্গি। আমি গম্ভীর মায়েদের মতো রাগী মুখ করে বললাম, কেন? আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? সাজেক যাবে, যাও, আমার বিয়ে নিয়ে কি? আমার কথা শুনে বাবা যেন আকাশ থেকে পড়লেন। অবাক হয়ে বললেন, তোর বিয়ে নিয়ে কি মানে? তুই জানিস তোর মা আমাকে কি বলেছে? আমি নাকি তোকে বিয়ে না দিয়ে বুড়ি বানাচ্ছি। তোর বিয়ে না দিলে আলিয়া আমার নামে মামলা করবে বলেছে, জানিস? মা এই কথা বলেছে? বাবার বিরুদ্ধে মামলা করবে? কি হাস্যকর কথা! এ ধরনের কথা বাবা প্রভাবিত করতে পারে, এ রীতিমতো অসম্ভব। কিন্তু তবু আমি বুঝতে পারছি বাবা নিজেও কোনো কারণে আমার বিয়ে দিতে আগ্রহী হয়ে উঠেছেন। ব্যাপারগুলো আমার আর ভালো লাগছে না, অসহায় লাগছে। দম বন্ধ একটা অনুভূতি হচ্ছে। ক্লান্ত গলায় বললাম, সব যদি তোমরাই ভেবে রাখো তাহলে আমার আর কি বলার আছে, দেখো কি করবে। নাস্তার টেবিল থেকে নিঃশব্দে উঠে গেলাম আমি। সারাদিন বাবার সাথে কোনো কথাই হলো না। আমি ভাবতাম কেউ না বুঝলে অন্তত বাবা এটুকু বুঝবে, আমি পুরোপুরি তার মতো হয়েছি। সংসার ধর্ম আমার পছন্দ নয়। সারা জীবন ছন্ন ছাড়া জীবনযাপন করে এখন আমি চাইলেও কারো হুকুম তামিল করতে পারবো না। কেউ চাইলেও লক্ষ্মী বউয়ের মতো সংসার সাজানো সম্ভব নয় আমার পক্ষে। তাছাড়া তাছাড়া রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে নায়ক সাহেবের কল এলো। গতদিন ত্রিনা আপু সেভ করে দিয়েছিল নাম্বার। দেখেই চিনতে পারলাম। ধরবো না ভেবেও নিজেকে আটকানো গেল না।
সম্ভবত ভেতরের আমিটা হাঁপিয়ে উঠেছে। একটু খোলাখুলি আলোচনা চাইছে। সাধারণ কৌশলের পর তানজিম সারোয়ার সরাসরি প্রসঙ্গে চলে এলেন। আমাকে আপনার পছন্দ হয়েছে মসি? বিয়েটা আপনার অমতে নয় তো? বহুল কাঙ্ক্ষিত প্রশ্ন, কিন্তু হুট করে জবাব আমি দিতে পারলাম না। কিছুটা সময় নিতে হলো। বললাম, পছন্দ অপছন্দ বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই নায়ক সাহেব। আমার বাবা আমাকে যা বলবেন আমি চোখ বুজে তাই করতে প্রস্তুত আছি। কিন্তু আপনার ব্যাপারটা কি, একটু ক্লিয়ার করবেন? ওপাশ থেকে হাসির আওয়াজ হলো। তানজিম মুখ খুললেন। আমার আর কি ব্যাপার? মামা মামি আপনাকে দেখেছে, ট্রিনার খুব পছন্দ হয়েছে আপনাকে, তাই আপনার কি নিজের কোনো পছন্দ নেই? ওরা বললেই আপনি? একই কথা তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনিও তো অন্যের পছন্দকে গুরুত্ব দিচ্ছেন। তবে আমার বেলায় প্রশ্ন কেন? আমি থতমত খেয়ে গেলাম। লোকটা আমার আসল কথা ধরতে পারেনি। আসলে হাদারাম। মনে মনে ভেঙচি কাটার সঙ্গে সঙ্গেই ব্যাটা হাসতে শুরু করলো। অদ্ভুত কারণে আমার রাগ উঠতে লাগলো। আমি মুখ কঠিন করে বললাম, শুনুন, আমি ভাগাভাগি পছন্দ করি না। আমি বিশ্বাস করি যেটা আমার সেটা আমারই। আমার জিনিসের এক অংশ যদি অন্য কেউ নিয়ে নেয়, সেই জিনিস আমার আর চাই না। 20 বছর আগে আমার মা বাবা ভাগ হয়ে গিয়েছিল। আমার অপশন ছিল একটা, তাই আমি কেবল বাবাকে বেছে নিয়েছিলাম। আমার সিদ্ধান্তে ভুল ছিল না। 20 বছর পরে এসো আমার বাবা আমারই আছে, কিন্তু মা নেই। সৎ বোনের জন্মের পরপরই তার ভালোবাসা ভাগ হয়েছিল। আমি তাই গোটা মাকেই ছেড়ে দিয়েছি। কারো সঙ্গে ভাগাভাগির প্রতিযোগিতার নাম্বার মানসিকতা আমার কোনো দিন ছিল না। আপনার সঙ্গে আমার বিয়ে হবে কিনা জানি না, কিন্তু আমাকে বিয়ে যদি আপনার করতেই হয়, এই কথাটা মাথায় রাখবেন, বুঝেছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আমি না দেখেও বুঝতে পারলাম নায়ক সাহেব নিঃশ্বাস আটকে বসে আছেন। নিশ্চয়ই ভাবছেন কিছু। ভাবুক। তাকে স্তম্ভিত করে দিয়ে আমি হাসি মুখে বিদায় কুশল করলাম। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবেন তানজিম সারোয়ার। একটি দুর্ঘটনাকে সারা জীবনের কান্নায় রূপান্তর করবেন না যেন। রাখছি। ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম আমি। থাকুক বেটা টেনশনে, দেখুক কেমন মজা। পরদিন সকালে কি ভেবে যেন ফোনটা হাতে নিয়েছি। দেখলাম একটা মেসেজ পাঠিয়েছে সে হাদারাম নায়ক। ছোটবেলায় গরু রচনা যেমন লিখতাম ইয়া বড় করে, ওরকম একটা রচনা লিখে পাঠিয়েছে। কিন্তু প্রথম লাইনটা পড়ে বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল আমার। ট্রিনা ঠিকই বলেছিল আমাকে, আপনি অসম্ভব বুদ্ধিমতী মৌসি। নয়তো যে কথা বলবার জন্য আমি এতদিন ছটফট করছিলাম, সে কথা আপনি কি করে ধরে ফেললেন? ট্রিনার চয়েস আসলে ফার্স্ট ক্লাস। ও আমাকে কথা দিয়েছিল, ওর ওপর ভরসা করলে আমি ঠকবো না, বেস্ট কিছু পাবো। আপনার ধারণা ঠিক মৌসি। ট্রিনা আমাকে পছন্দ করত, আমিও করতাম না এমন না। আসলে ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি তো, প্রকৃতিগতভাবে একটা আবেগ আছে। আমি দীর্ঘদিন পর্যন্ত সেটাকে শুধু ভাইয়ের প্রতি বোনের স্বাভাবিক ভালোবাসা হিসেবেই মেনে নিয়েছিলাম। আমরা এক ক্লাসে পড়তাম, সহপাঠী, খেলার সাথী, সব কথা শেয়ার হতো। বলতে পারেন বেস্ট ফ্রেন্ডও আমার। কিন্তু এসএসসির পর আমি যখন কোচিং করার জন্য ঢাকায় চলে আসব, একদিন ট্রিনা নিজেই বলল আমাকে ও আমাকে ভালোবাসে। আমি প্রথমে অবাক হয়েছি, পাত্তা না দিয়ে ঢাকায় চলে গিয়েছি। এরপর অনেকদিন ট্রিনা আমার সাথে যোগাযোগ করেনি। নতুন শহর, নতুন জীবন, অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছিল আমার। তার চেয়ে বড় সমস্যা ছিল আমি ছিলাম ভীষণ মুখচোরা। অন্তর্মুখী স্বভাবের জন্য কারো সাথে মিশতে পারতাম না। একমাত্র ট্রিনাই ছিল মনের কথা বলবার জন্য। সেই ট্রিনা কথা বলছে না দেখে আমি ফাফরে পড়ে গেলাম। মাসখানেক এরকম চটফট করে কাটানোর পর আমি ভাবলাম ট্রিনার সাথে কথা বলি। আমার নিজের অন্য কোথাও পছন্দ নেই, হওয়ার সম্ভাবনাও নেই। তাহলে ট্রিনাকে মানতে অসুবিধা কোথায়? ট্রিনা রূপসী মেয়ে, ভালো আচরণ করে। সবচেয়ে বড় কথা, ওর চেয়ে ভালো করে কেউ বোঝে না আমাকে। আমি ট্রিনার সঙ্গে কথা বললাম, আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেল। অ্যাডমিশনে আমার ঢাবিতে চান্স হলো, ট্রিনার কোথাও হলো না। মামা মামি খুব রাগ করলেন, কিন্তু ট্রিনার কোনো পরিবর্তন নেই। আমার চান্স হয়েছে এতেই ও খুশি। আমি পড়ালেখাটা শেষ করে একটা চাকরি বাগিয়ে নিতে পারলেই হলো। আমাদের বিয়ে কে ঠেকায়?
আমি ত্রিনাকে বললাম সেকেন্ড টাইম অ্যাডমিশন ট্রাই করতে। ও শুনল না। মামার সাথে এক প্রকার জেদ করে ঢাকার একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে গেল, কারণ আমাকে ছাড়া ও একা থাকতে পারবে না। আমি একটু রাগ হয়েছিলাম। ভালোবাসি বলার পর থেকেই যেন ও নিজের প্রতি উদাসীন হয়েছে। এই উদাসীনতা আমার পছন্দ হয়নি, কিন্তু কিছু বলিনি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন মামি সবটা জেনে ফেলল। তারই বাসায় থেকে তারই মেয়ের সঙ্গে প্রেম। মামির আতে ঘা পড়ল, কিন্তু মামি কোনো ঝামেলা করলেন না। ইভেন আমাকে কিছু বলেন উনি। এমন ভাব করেছেন যেন কিছু হয়নি। কিন্তু পরের মাসেই ত্রিনার বিয়ে হয়ে যায়। আমি ত্রিনাকে কখনো সেভাবে হয়তো ভালোবাসিনি, আবার হতেও পারে ভালোবেসেছি। ওর সঙ্গে সম্পর্ক চলাকালীন সময়টা আমার ভালো লাগতো, আবার আগের সম্পর্কটাও ভালো ছিল। আমি আসলে তেমন কষ্টও পাইনি ওর বিয়েতে, কিন্তু ওকে আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। আমি বলেছিলাম জীবনে প্রতিটা ক্ষেত্রে আমি ওর পাশে থাকবো, থাকা হয়নি। মামির ওপরে কথা বলার কোনো অধিকার ছিল না আমার। কথা দিয়ে কথা রাখতে না পারার এই দায় আমি দীর্ঘদিন বয়ে বেরিয়েছি। এই গ্লানি ভুলতে অনেক সময় লেগেছে, কারণ আমি জানতাম ত্রিনা আমাকে সত্যিই ভালোবাসতো। আমি প্রায় ঠিক করেই ফেলেছিলাম কখনো বিয়ে করব না। কথা শুনে ভাববেন না আবার, ত্রিনার বিরহে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার আসলে ভালো লাগেনি। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম, একটা কর্পোরেট জব করতাম। মুভিটা রিসেন্ট স্টার্ট করেছি, এখন ভালো লাগে এখানে কাজ করতে। বিয়ে ব্যাপারে ভাবিনি, কিন্তু ত্রিনা ভেবেছিল। ওর বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল ওর জন্য আমি বিয়ে করছি না। ওর বাবুটা হওয়ার পর থেকে আমাকে বিয়ে করার জন্য বলছিল। তাছাড়া মামা মামিও বলছিলেন। গত ঈদে বাড়ি আসবার পর ও খুব করে ধরলো, একদম জোকের মতো। এবার ঠেকানো গেল না। আপনি বলেছেন আপনি ভাগাভাগি চান না, আমি যেন ভেবেচিন্তে এগোই। এখন আমি বলছি আপনাকে কিছু ভাবতে হবে না। ত্রিনা আমার খুব ভালো বন্ধু। সম্পর্ক নষ্ট হয়ে গেলে কি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়? আমরা ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি বলেই এত সখ্যতা। আর ও আমাকে অনুরোধ করেছে আমার বিয়ের সবকিছু নিজে করবে, আমার জন্য সবচেয়ে ভালো মেয়ে এনে দেবে। বহু বছর আগে ওর একটা কথা আমি রাখতে পারিনি। এবার এই অনুরোধটা আমি ভেবেছি রাখবো। আশা করছি এতে আপনার সমস্যা হবে না। তবে বিয়ের পর ত্রিনা আপনার কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না। ত্রিনা সেরকম মেয়ে নয়, এটুকু নিশ্চয়তা দিতে পারি। ও মানুষকে ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, কারো প্রাইভেসি নষ্ট করে না। অতীত বললাম, এবার কিছু বর্তমান কথা বলি। মসি, আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি পাত্রী দেখতে গিয়েছিলাম ত্রিনার কথায়। ইনফ্যাক্ট ড্রেস, ভেন্যু, অর্ডার সবকিছু ঠিক করে দিয়েছিল। আমি এতটাও আগ্রহী ছিলাম না, কিন্তু আপনাকে দেখার পর আমি ঠিক করেছি আমি বিয়েটা করব আমার নিজের পছন্দে। আপনার মতো চমৎকার একটা মেয়ে আসলে আমার চাই, যে আমার না বলা কথাগুলো বুঝে ফেলবে। আমি আবেগের কথাগুলো গুছিয়ে বলতে পারি না মসি। সিনেমাতে স্ক্রিপ্ট বলি মুখস্থ। আজ তাই মেসেজ লিখলাম। আপনি মেসেজ পড়লে কি একটা ফোন দেবেন? আপনি ফোন দিলে আমি বুঝবো আপনি বিয়েতে রাজি আছেন। না হলে না হলে কি করবো এখনো ভাবিনি। কল করলেই বোধহয় ভালো হবে, তাই না? এই এতগুলো কথা আমি সারা রাত ভেবে ভেবে লিখেছি। এখন ঘুমে চোখ জ্বলছে। সিদ্ধান্ত নিয়েছি আপনি কল না করা অবধি জেগে থাকবো। আপনার সাথে কথা বলে ঘুমোবো। মসি, আপনি কি করবেন একটা কল? মেসেজটা পরে কোনো কল করলাম না আমি। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। রান্নাঘরে গিয়ে এক কাপ চা বানালাম, ঘন সরপড়া দুধ চা। আয়েশ করে চুমুক দিতে দিতে অন্যান্য কাজ করতে ব্যস্ত হলাম। অযথায় বুকশেলফ থেকে বই নামালাম, মুছলাম। বাবার ঘরে গিয়ে জিনিসপত্র উল্টে পাল্টে গোছালাম। ভুলে আমার ঘরে গেলাম না, কিন্তু বেশিক্ষণ থাকা গেল না। ঘন্টা খানেকের মধ্যে আমি চলে এলাম ঘরে। ভেতরের ছটফটে আমিটা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে ফোন নিয়ে কল করলাম নায়ক সাহেবকে। কেন যেন বুকের ভেতরটায় ধকধক করছে। আমার কি প্রেশার বেড়ে যাচ্ছে? কবার রিং হলো, বদমাস লোকটা রিসিভ করলো না। কত বড় খারাপ! আমার ভীষণ রাগ হলো, নাকি অভিমান? আশ্চর্যের ব্যাপার হলো আমি নিজেকে বুঝতে পারলাম না। ফোন বন্ধ করে ড্রয়ারে ঢুকিয়ে রাখলাম। বাবা সবসময় বলে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে।
আর যদি পাই তবে মজা বুঝাবো। ফোন বন্ধ করে আমি নিশ্চিন্ত মনে রাতে বসে গেলাম। মনটা ফুরফুরে হয়ে গেছে হঠাৎই। বাবাকে বললাম গোস্ত কিনে আনতে, আজকে কাচ্চি রান্না করব। বাবা ভোজন রসিক মানুষ, বলতেই সুরসুর করে বাজারে চলে গেলেন। সাবেরা খালা এলেন। সারা বেলা আমি বেশ যত্ন করে কাচ্চি বানালাম। ইচ্ছে করে পরিমাণে বেশি করেছি। আজ দুপুর রাত কাল সকাল অবধি খাবো। সাবেরা খালার বাসাতেও দেব। বাবা আমার কাণ্ড দেখে হাসলেন। রাইস কুকারের ডিশ ভর্তি কাচ্চি থেকে হেসে বললেন, বিয়ের ভোজ রাখতে বসেছিস নাকি রে মা? আমি হাসলাম। বাবা ছাড়লেন না। তা কার বিয়ের, তোরটা না আমার? বুড়ো বয়সে বিয়ে শখ হয়েছে তোমার? চলো তাহলে কচি বুড়ি ধরে বিয়ে দিয়ে দেই। কচি বুড়ি আবার কি রে? বাবা হো হো করে হাসলেন। আমি আর সাবেরা খালাও হাসলাম সঙ্গে। দুপুরে জম্পেশ একটা খাওয়া সেরে সবে ঘরে গিয়েছি। আরাম করে একটা ভাত ঘুম দিতে শুয়েছি, তখনই কলিং বেল বাজলো। ভরা পেটে শোয়ার পর উঠে যেতে কার ভালো লাগে? বিরক্ত মুখে উঠে এসে দরজা খুলতে আমি হতভম্ব। নায়ক সাহেব দাঁড়িয়ে আছেন, হাতে একটা ছোট ফুলের তোড়া। সেটা এগিয়ে দিতে আমি বললাম, আপনি? শুধু ও নয়, আমরাও আছি। দেয়ালের আড়াল থেকে বেরিয়ে এলো তৃণাপুষ এক ঝাঁক মুখ। আমি বিস্ময়ে কথা খুঁজে পেলাম না। হচ্ছে কি এসব? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।